হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধানের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ব। সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিএম্বল। ঠিক আছে, প্রিএম্বল বলা হয়। জিনিসটা কি বুঝতে হবে, আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো গল্পের মতো করে। জাস্ট ক্লাসটা মন দিয়ে করো। আশা করছি এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায়, তোমরা কিন্তু ইজিলি পারবে। ওকে, তো ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, তারপরে পিডিএফটা একটু পড়ে নেবে, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, প্রথমত দেখো, এখানে ভারতীয় সংবিধান তোমরা নিশ্চয়ই পড়েছো। তোমরা যখন বই পড়ো, সরকারি যে বইগুলো রয়েছে আমাদের, প্রত্যেকটা বইয়ের দেখবে প্রথম পেজ উল্টানোর পরেই কিন্তু এইটা থাকে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি। অর্থাৎ এই লাইনটা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বইয়ে থাকে না? প্রত্যেকটা বই আছে। দেখো, তোমাদের কাছে যদি কোনো বই থাকে গভর্নমেন্টের, প্রত্যেকটা বইয়ে কিন্তু এইগুলো থাকে। তাহলে এটা হচ্ছে কি ভারতীয় সংবিধানের সূচিপত্র বলতে পারি, বা ভারতীয় সংবিধানের একটি সূচনা বলতে পারি, যে আমাদের ভারতীয় সংবিধানে কি আছে না আছে, ভারতীয় সংবিধানের পুরো ডিটেলস সেটাকে জিস্ট আকারে তুলে ধরেছে কে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। বোঝা গেল? তাহলে দেখো, জিনিসটা বোঝো, এখান থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কি এখানে বলছে, একটু পড়ে নাও, তাহলে সুন্দর লাগবে পড়তে। আমরা ভারতের জনগণ, তাহলে এখান থেকে একটা পয়েন্ট মাথায় রাখো, আমাদের ভারতের সংবিধানের সর্বশ্রেষ্ঠটাকে, যদি পরীক্ষা প্রশ্ন আসে, যদি পরীক্ষা আসে যে আমাদের ভারতের সংবিধানের সর্বশ্রেষ্ঠা কাকে বলা হয়, তাহলে কী হবে আনসার? উই পিপল। ঠিক আছে, উই পিপল মানে আমরা ভারতের জনগণ। তাহলে ভারতের জনগণ হচ্ছে ভারতের সর্বস্ব ক্ষমতা অধিকারী। তাহলে আমাদের ভারতের সর্বস্ব ক্ষমতার অধিকারীকে, সেটা হচ্ছে আমরা জনগণ, অর্থাৎ ভারতের জনগণ। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে দেখো, বর্তমানে ভারতবর্ষকে কি নামে ডাকা হয়, বা আমাদের বর্তমানে ভারতবর্ষকে কি বলা হয়? আমাদের বর্তমানে ভারতবর্ষকে বলা হয় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। পরপর উলটপালট করে না, একদম পরপর মনে রাখো। কি হবে? সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। আবার তোমরা বলো, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। বোঝা গেল? তাহলে দেখো, সাধারণতন্ত্রকে আমরা প্রজাতন্ত্র বলতে পারি। তাহলে এই যে লাইনগুলো আমি বললাম, প্রত্যেকটা লাইন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তারপর দেখো, তার সকল নাগরিকদের জন্য সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার। তাহলে একটা টার্ম পেলাম কি? ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? জাস্টিস। কি বলা হয়? জাস্টিস বলা হয়। মনে থাকবে, ইংরেজিতে কি বলা হয়? জাস্টিস বলা হয়। আর বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় ন্যায় বিচার। তাহলে এই ন্যায় বিচারের মধ্যে আমরা কয়েকটা টার্ম পেলাম, বা ন্যায় বিচারের কয়েকটা উপাদান পেলাম। কি কি? যে কথাগুলো বলছি ভালো করে মন দিয়ে শোনো, পরীক্ষায় এইগুলোই আসবে। দেখো, ভালো করে শোনো। তাহলে এখানে আমি একটা শব্দ পেলাম কি? ন্যায় বিচার। এই ন্যায় বিচার শব্দের মধ্যে কি কি পেলাম? একটা হচ্ছে কি? সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। তাহলে আমাদের ভারতবর্ষে যে জনগণ রয়েছে তাদেরকে ন্যায় বিচার দিতে হবে, তাদেরকে সঠিক বিচার দিতে হবে। কোন কোন দিকে ন্যায় বিচার দেব? তুমি কোন কোন দিক থেকে ন্যায় বিচার পাবে? নাম্বার 1, সামাজিক দিক থেকে ন্যায় বিচার পাবে। 2 নম্বর, অর্থনৈতিক দিক থেকে ন্যায় বিচার পাবে। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে ন্যায় বিচার পাবে। তাহলে 3টে দিক থেকে কিন্তু তুমি ন্যায় বিচার পাবে। যেমন হচ্ছে সমাজে তোমার বসবাস করার অধিকার রয়েছে, সমাজে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে, সমাজে তুমি জীবন ধারণ করার জন্য তুমি একটা সুন্দর চাকরি করতে পারবে। এগুলো হচ্ছে তোমার অধিকার, সাংবিধানিক অধিকার, অর্থাৎ এটা সামাজিক দিক। অর্থনৈতিক দিকটা কি? তোমাকে কেউ বেকার খাটাতে পারবে না, যে আমি পরিশ্রম করলাম আমাকে টাকা দেবে না, এরকম হবে না, অর্থাৎ তোমার এটা অর্থনৈতিক দিক। আর রাজনৈতিক দিকটা কি? যেমন তোমার ভোট দেওয়ার অধিকার রয়েছে, এটা রাজনৈতিক দিক। তাহলে প্রত্যেকটা দিক হচ্ছে ন্যায় বিচারের মধ্যে আমরা 3টে পয়েন্ট পেলাম, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। ওকে, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনার স্বাধীনতা, ভ্রাতৃত্বের ভাব গড়ে তোলা, ব্যক্তির মর্যাদা, জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদ আজ 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গ্রহণ করেছি। তো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়, কী হবে অ্যান্সার?
তোমরা ইজিলি বলতে পারবে যে 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়। বোঝা গেল? তাহলে ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছে? 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধানটাকে গ্রহণ করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্ট বলছে আমেরিকান সংবিধান হচ্ছে সর্বপ্রথম প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পৃথিবীর কোন সংবিধান প্রথম প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছিল? যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হবে কি আমেরিকান সংবিধান। বোঝা গেল? তাহলে আমেরিকার সংবিধান হচ্ছে এমন একটি সংবিধান যেটি কিন্তু প্রস্তাবনা দিয়ে কিন্তু শুরু হয়েছিল। সংবিধান প্রণেতা মানে যারা সংবিধান রচনা করেছিল। বোঝা গেল? তাহলে যারা সংবিধান রচনা করে বা রচনা করেছিল তাদেরকে বলা হয় সংবিধান প্রণেতারা। আমেরিকান সংবিধান থেকে এই প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করেন। তাহলে আমাদের ভারতবর্ষেও কিন্তু সংবিধানে কিন্তু প্রস্তাবনা রয়েছে, প্রিএমবেলটা রয়েছে। সেটা শুরু হয়েছিল কি দিয়ে? এই প্রস্তাবনা দিয়ে। আর এই প্রস্তাবনার ধারণাটা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? আমেরিকানের সংবিধান। অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে আমাদের ভারতবর্ষের প্রস্তাবনার যে ধারণা সেটা কিন্তু অ্যাডপ্ট করা হয়। আমেরিকান সংবিধান হলো প্রস্তাবনা সম্মিলিত প্রথম লিখিত সংবিধান। তাহলে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান যেখানে প্রস্তাবনা রয়েছে সেটার নাম কি হবে? একদম সঠিক আনসার আমেরিকান সংবিধান। তাহলে আমেরিকান সংবিধান কি? আমেরিকান সংবিধান হচ্ছে প্রথম লিখিত প্রস্তাবনা সম্মিলিত সংবিধান। ক্লিয়ার? প্রস্তাবনা শব্দটি সংবিধানের ভূমিকাকে বোঝায়। মানে প্রস্তাবনা মানে কি? প্রস্তাবনা মানে হচ্ছে সূচনা বা ইন্ট্রোডাকশান, যে আমাদের ভারতের সংবিধানে কি কি আছে কি কি নেই সেগুলো সব কিছু তুলে ধরেছে কে? এই প্রিএমবেল। তাহলে প্রিএমবেল বা প্রস্তাবনাকে কি বলা হয়? যে কোনো সংবিধানের সূচনা বলা হয় বা ইন্ট্রোডাকশান বলা হয়। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে এন.এ. পালকিওয়ালা। নামটা মনে রাখো। এন.এ. পালকিওয়ালা সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন বলেছেন। ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন কে বলেছেন? নামটা মনে রাখবে, এন.এ. পালকিওয়ালা। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলে মনে করা হয়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতীয় সংবিধানের কোন অংশটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় বা সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, তাহলে ইজিলি তোমরা আনসার করতে পারবে কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, যেটাকে বলা হয় কি প্রিএমবেল। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিএমবেলকে কি বলা হয়? ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়, অর্থাৎ সোল বলা হয়। ক্লিয়ার? ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়? যদি পরীক্ষা আসে আনসার কি করবে? পণ্ডিত জওহরলাল নেহরু। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পণ্ডিত জওহরলাল নেহরু 1946 সালে 13ই নভেম্বর গণপরিষদে এই প্রস্তাবনাটি উল্লেখ করেন। তাহলে এই যে প্রস্তাবনা, অর্থাৎ কি প্রস্তাবনা মানে কি? একটা প্রপোজাল। বোঝা গেল? এই প্রপোজালটা কে নিয়ে এসেছিল? প্রপোজালটা নিয়ে এসেছিল পণ্ডিত জওহরলাল নেহরু। কত সালে নিয়ে এসেছিল? 1946 সালে 13ই নভেম্বর। সাল তারিখ সব মুখস্থ করবে, ঠিক আছে? 1946 সালে 13ই নভেম্বর এই প্রপোজালটি নিয়ে এসেছিল। কোথায় নিয়ে এসেছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। কি বললাম? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদে। বোঝা গেল? বাংলায় বলছে গণপরিষদ, ইংরেজিতে বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেখানে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক পণ্ডিত জওহরলাল নেহরু 1946 সালে 13ই নভেম্বর এটি কিন্তু উল্লেখ করেন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলা হয়েছে? সংবিধানের এই প্রস্তাবনাটি পণ্ডিত জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশনের ওপর ভিত্তি করে প্রথম তৈরি করেন এবং গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা গ্রহণ করেন। এই প্রস্তাবটি 13ই ডিসেম্বর 1946 গৃহীত হয়। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো ভালো করে, এখানে উত্থাপন করা হয়েছিল কবে? 13ই নভেম্বর। 13ই নভেম্বর প্রস্তাবটি নিয়ে যাওয়া হয়েছিল। ভালো করে বোঝো প্রশ্নটা। 13ই নভেম্বর আমি কাউকে প্রপোজ করেছি। বুঝতে পেরেছ? 1946 সালে 13ই নভেম্বর আমি কাউকে প্রপোজ করেছি। ঠিক তার 1 মাস পর অর্থাৎ 13ই ডিসেম্বর এটি কিন্তু
গ্রহণ করেছিল, আমার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করেছিল আমার জিএফ বা বিএফ। এটা কিন্তু মনে রাখো এইভাবে। তাহলে বুঝতে পারছি 1 মাস পর গ্রহণ করেছিল। ওকে, আর যেটা মনে রাখবে, এই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কিসের ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল, সেটা হবে অবজেক্টিভ রেজুলেশন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তাহলে অবজেক্টিভ রেজুলেশনের ওপরে ভিত্তি করে কিন্তু এটা গড়ে উঠেছিল। আর কোথায় অ্যাকসেপ্ট করা হয়েছিল, সেটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বা গণপরিষদে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। নেক্সট দেখো, এটি 1976 সালে, ভালো করে মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো ভিভিআই, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো বলছে 1976 সালে 42তম সংশোধনী আইনের মাধ্যমে সর্বপ্রথম সংশোধন হয় এবং 3টি শব্দ এই প্রস্তাবনায় যুক্ত করা হয়। কি কি? একটা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। ইংরেজিতে বলছে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। আমাদের ভারতবর্ষে যখন সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল, এই 3টে শব্দ ছিল না। ভালো করে শোনো, আমাদের সংবিধান যখন গ্রহণ করা হয় বা কার্যকারী করা হয়, তখন এই 3টে শব্দ ছিল না। কি কি? একটা হচ্ছে কি সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই শব্দগুলো ছিল না। তাহলে এই শব্দগুলো ভারতের সংবিধানে কবে আসে? এগুলো এসেছিল 1976 সালে। 1976 সালে 42তম সংশোধনী আইনে এই 3টি শব্দ কিন্তু ভারতের প্রস্তাবনায় যুক্ত করা হয়। ক্লিয়ার? তারপর দেখো, তারপরে বলছে আমাদের গণপরিষদ 26শে নভেম্বর 1949 তারিখে আমাদের সংবিধানটা গ্রহণ করে। বোঝা গেল? যেটা এর আগে বললাম যে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয় কবে? 1949 সালে 26শে নভেম্বর কিন্তু গ্রহণ করা হয়। আর কার্যকারী করা হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কিন্তু কার্যকারী করা হয়। তারপর দেখো, প্রস্তাবনা বলে যে সংবিধান ভারতের জনগণের কাছে তার কর্তৃত্ব লাভ করে। যেটা আমি তোমাদের বললাম যে আমাদের ভারতবর্ষের সবথেকে ক্ষমতাশালী কে? সেটা হচ্ছে ভারতের জনগণ। বোঝা গেল? সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এটি ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। তাহলে বর্তমানে আমাদের ভারতবর্ষকে কি বলা হয়? যদি পরীক্ষা প্রশ্ন আসে, বর্তমানে আমাদের ভারতবর্ষকে কি বলা হয়? নাম্বার 1 সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক বা সাধারণতন্ত্র বলা হয়। ইংরেজিতে বলছে সোভার্জিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক পলিটি। বোঝা গেল? তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখো, 26শে জানুয়ারি 1950 সালে যখন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, তখন ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতকে কি বলা হতো? তখন ভারতকে বলা হতো সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র। তাহলে কি বললাম? এই যে সমাজতন্ত্র আর এই ধর্মনিরপেক্ষ শব্দ দুটো কিন্তু তখন ছিল না। বোঝা গেল? এই যে আমরা পড়লাম সোশ্যালিস্ট এবং এই সেকুলার, এই দুটো শব্দ ছিল না। তাহলে তখন কি ছিল? সোভার্জিয়ান, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এই 3টে পয়েন্ট কিন্তু তখন ছিল। তাহলে এই দুটো পয়েন্ট কবে এসছে? 1976 সাল। 1976 সালে অ্যাড হয়েছে, যেটা আমি তোমাদেরকে এর আগে দেখিয়ে দিলাম। তারপর দেখো, তারপরে বলছে যে 1950 সালে 1950 সাল 26শে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে। তখন সংবিধানের প্রস্তাবনায় ভারতকে যে রূপে বর্ণনা করা হয়েছিল, সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। মনে থাকবে, সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই নামটা মনে রাখবে। সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা হতো কাকে? ভারতবর্ষকে। কবে? 1976 সালের আগে। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সংবিধানের লক্ষ্য হলো ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। তাহলে আমাদের কোনো একটা দেশের সংবিধান কেন রচনা করা হবে? তার লক্ষ্য কী? তার উদ্দেশ্য কী? তাহলে আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশের সংবিধানের লক্ষ্য কী? সেটা হচ্ছে ন্যায় বিচার করা, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে জাস্টিস করা, অর্থাৎ সুবিচার করা।
তারপর হচ্ছে কি লিবারিটি, লিবারিটি মানে স্বাধীনতা দেওয়া। তারপরে সমতা বজায় রাখা, আর একটা হচ্ছে কি ফ্র্যাটার্নিটি। জিনিসটা বোঝো জাস্টিস। এই যে বললাম সমাজের দিক থেকে তোমাকে জাস্টিস প্রদান করা হবে, অর্থনৈতিক দিক থেকে তোমাকে জাস্টিস প্রদান করা হবে। আর লিবারিটি মানে কি স্বাধীনতা। আমার বাড়ি ধরো পশ্চিমবঙ্গ, আমি চাইলে কিন্তু মধ্যপ্রদেশে গিয়ে থাকতে পারি, এটা আমার স্বাধীনতা। আমার বাক স্বাধীনতা রয়েছে, আমার এডুকেশন স্বাধীনতা রয়েছে, এগুলো এক একটা স্বাধীনতা বা লিবারিটি। ইকুয়ালিটি কি, প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। গভর্নমেন্টের ক্ষেত্রে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে কোনো ধর্মের ব্যক্তি হোক না কেন, প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে, তার মানে ইকুয়ালিটি করতে হবে। আর ফ্র্যাটার্নিটিকে মানে কি, ভ্রাতৃত্ববোধ। অর্থাৎ আমরা ভারতের জনগণ, প্রত্যেকটা ভারতের নাগরিক ভারত মাতার সন্তান, তাই প্রত্যেকটা সন্তানের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে, এটাকে বলছে ফ্র্যাটার্নিটি। বোঝা গেল? তাহলে ভারতের সংবিধানের লক্ষ্য কি, ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। এই যে পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ওকে, আর পরপর মনে রাখো, শুধু মনে হয় এলোমেলোভাবে না। প্রথমে হচ্ছে কি জাস্টিস, 2 নম্বর হচ্ছে কি লিবারিটি, 3 নম্বর হচ্ছে কি ইকুয়ালিটি, আর 4 নম্বর হচ্ছে কি ফ্র্যাটার্নিটি। তাহলে জাস্টিস, লিবারিটি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, প্রত্যেকটা জিনিস পরপর মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় সাজাতে দেয়। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, যেটাকে বলছে আমাদের লিবারিটি। তারপর দেখো সাম্য মানে ইকুয়ালিটি, ভ্রাতৃত্ব মানে ফ্র্যাটার্নিটি, আদর্শ ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছিল। তাহলে আমাদের প্রস্তাবনায়, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কী কী শব্দ রয়েছে, একটা হচ্ছে কি লিবারিটি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। এই 3টে শব্দ কোথা থেকে নেওয়া হয়েছিল, সেটা যদি আনসার আসে, পরীক্ষায় আসে, তাহলে অবশ্যই তোমরা করবে কি, ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। তাহলে এই শব্দগুলো কিন্তু আমাদের ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধন করা হয়েছিল 1976 সালে, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারতের সংবিধানটা যখন সংশোধন করা হয়েছিল, অ্যামেন্ড করা হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি একবার মাত্র সংশোধন করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধন করা হয়েছে, শুধুমাত্র একবার কিন্তু সংশোধন করা হয়েছে। তারপর নেক্সট দেখো, বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোন আইনে বা কোন মামলায় বা কোন কেসে বলা হয়েছিল যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা রয়েছে সেটা সংবিধানের কোনো অংশ নয়, কোন আইনে বলা হয়েছিল, আনসার হবে কি, বেরুবাড়ি মামলা। ঠিক আছে, তাহলে বেরুবাড়ি মামলাতে বলা হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ঠিক 1973 সালে, সালটা মনে রাখো, 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় পূর্বের রায়কে খারিজ করা হয় এবং সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় সংবিধানের অংশ এটা বলা হয়। তাহলে তোমরা অনেক সময় বলো যে সুপ্রিম কোর্টের রায় কি চেঞ্জ হয়, অবশ্যই চেঞ্জ হয়। দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্টের রায় কিন্তু চেঞ্জ হয়, কারণ এখানে বলা হয়েছিল যে ভারতীয় সংবিধান এলিজেবল নয়, পার্ট নয়। আবার ঠিক 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে যেটা ভারতীয় সংবিধানের পার্ট। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিতে প্রকৃতপক্ষে এটি জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে দেখো, আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, সেই সংবিধানের যে প্রস্তাবনাটি রয়েছে, সেখানে আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এটা কী হিসাবে রাষ্ট্র বলা হয়, সেটা হচ্ছে কি ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হয়। তাহলে আমাদের ভারতবর্ষ কি, আমাদের ভারতবর্ষ হচ্ছে একটি জনকল্যাণ রাষ্ট্র, এটা কিন্তু মনে রাখবে। কোথায় বলা হয়েছে, সেটা ভারতের প্রস্তাবনায় বলা হয়েছে। তারপর নেক্সট দেখো,
প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের চাবিকাঠি বলা হয়। তাহলে ভারতের সংবিধানের চাবিকাঠি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের চাবিকাঠি বলা হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। সংবিধানের প্রস্তাবনাটি হলো কি নন জাস্টিবল। তাহলে নন জাস্টিবল মানে কি? নন জাস্টিবল কথার মানে হচ্ছে এখানে কোর্ট, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জোর জবরদস্তি করে কারোর ওপরে ভারতীয় সংবিধানটাকে চাপিয়ে দিতে পারে না। তাহলে ভারতীয় সংবিধানটাকে কারোর ওপরে চাপিয়ে দিতে পারবে না কে? কোর্ট পারবে না, কারণ এটা হচ্ছে কি নন জাস্টিবল। এটা কিন্তু মাথায় রাখো। তারপর নেক্সট দেখো, নেক্সট কি বলা হয়েছে দেখো, সার্বভৌম। সার্বভৌম বলতে কী বোঝায়? এই যে পয়েন্টটা রয়েছে সার্বভৌম, এগুলো একটু হাইলাইট করে দেবো আমি, ঠিক আছে? দেখো সার্বভৌম বলতে কী বোঝায়? আমরা বললাম না আমাদের ভারতবর্ষ যে সার্বভৌম, তাহলে সার্বভৌম মানেটা কি বুঝতে হবে। তাহলে সার্বভৌম মানে হচ্ছে যে সার্বভৌম শব্দটি ইঙ্গিত করে যে ভারত অন্য কোনো জাতির ওপর নির্ভরতা বা আধিপত্য নয়। অর্থাৎ আমাদের দেশের যে কোনো কিছু করতে চাই, ধরো আমাদের দেশে আমাদের নরেন্দ্র মোদী মনে করলো যে আজকে একটা আইন বের করবে, সেই আইনটার জন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হবে না, কোনো পাকিস্তানের ওপর নির্ভর করতে হবে না, চায়নার ওপর নির্ভর করতে হবে না, কারণ আমাদের ডিসিশন আমরা নিজেই নিব। বোঝা গেল? তাই এটা বলছে সার্বভৌম। অর্থাৎ কোনো দেশ আমাদের দেশের ওপরেও কিন্তু কী করতে পারবে না? আধিপত্য বিস্তার করতে পারবে না। যেমন আগে ইংল্যান্ডরা করতো, ইংরেজরা যা চাইতো তাই কিন্তু হতো, এমনটা কিন্তু নয়। তার জন্য এটাকে বলা হয় কি? সার্বভৌম। সার্বভৌম কথার অর্থ হচ্ছে বাইরের কোনো শক্তি বা বাইরের কোনো দেশ থেকে মুক্ত, অর্থাৎ আমাদের সমস্ত ডিসিশন আমরাই নেব, এটা হচ্ছে সার্বভৌম। তবে এটি একটি স্বাধীন রাষ্ট্র, এর ওপরে কোনো কর্তৃত্ব নেই এবং এটি নিজস্ব বিষয়গুলি পরিচালনা করতে স্বাধীন। অর্থাৎ আমাদের দেশের যে সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে আমরা কিন্তু নিজেরাই পরিচালনা করব, এক্ষেত্রে কোনো দেশ কিন্তু আমাদের ওপর হস্তক্ষেপ করতে পারবে না, এটাই বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক মানে কি? রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তিগত মালিকানা থাকবে না। অর্থাৎ দেখো আমাদের সরকারি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কারো ব্যক্তিগত নয়। যেমন ধরো আজকে নরেন্দ্র মোদী একটা স্টেডিয়াম তৈরি করলো, নরেন্দ্র মোদী 5 বছর পর যখন প্রধানমন্ত্রী থাকবে না তখন কিন্তু সে বলতে পারবে না যে ওটা আমার, কারণ আমাদের দেশ হচ্ছে সমাজতান্ত্রিক। আমাদের দেশের যত রকমের প্রপার্টি রয়েছে, সম্পদ রয়েছে, সব দেশের, কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, সরকারি জিনিসের কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। নেক্সট দেখো, উৎপাদনের উৎস হবে রাষ্ট্রের মালিকানাধীন এবং উৎপন্ন দ্রব্য সামগ্রীর বণ্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে কি? রাষ্ট্র। তাহলে আমাদের দেশে যে সমস্ত সরকারি সংস্থাগুলো রয়েছে তার মালিকানা কে? আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র বা আমাদের সরকার। এখানে কেউ ব্যক্তিগত কিন্তু মালিকানাধীন নেই। ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করা। তাহলে আমাদের দেশে অনেক ধরনের ধর্ম থাকবে কিন্তু আমাদের দেশ কোনো ধর্মকে প্রায়োরিটি দেবে না, সকল ধর্ম কিন্তু তার কাছে সমান। ধর্মের ভিত্তিতে কোনো কর আরোপ করবে না। যখন দেখো আজকে মুসলিমরা ধর্ম প্রচার করছে, আজ হিন্দুরা ধর্ম প্রচার করছে, খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে, এর ওপরে কিন্তু কোনো কর চাপানো যাবে না, কারণ আমাদের দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার রিলিজিয়ান কি আমরা কি বলতে পারবো না। যদি জিজ্ঞেস করে পাকিস্তানের রিলিজিয়ান কি, তোমরা বলে দেবে ইসলাম, বাংলাদেশের ইসলাম, কিন্তু ভারতবর্ষের আমাদের ভারতের কোনো জাতীয় ধর্ম নেই, সবার ধর্ম আছে, সবাই থাকো, এখানে কিন্তু কারোর নির্দিষ্ট ধর্ম নেই। রাষ্ট্রের সকল নাগরিকের প্রত্যেকের স্বাধীনভাবে আপন ধর্ম পালন করা বা প্রচার করতে হবে, তারা স্বাধীনভাবে করতে পারে, এখানে রাষ্ট্র বা দেশ কিন্তু কোনো রকম বাধা সৃষ্টি করবে না। সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। 1 জানুয়ারি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। ক্লাস হবে তোমাদের টিচমিট অ্যাপ, ঠিক আছে? টিচমিট অ্যাপ রয়েছে, সেই টিচমিট অ্যাপে তোমাদের লাইভ ক্লাস হবে, তোমরা আমাদের সঙ্গে কমিউনিকেশন করে পড়তে পারবে। রেগুলার রাত্রে ক্লাস রয়েছে। এখানে আমাদের কোন কোন এক্সামকে মাথায় রেখে পড়ানো হবে? ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এনএম, এছাড়াও প্রাইমারি প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হবে। সেখানে তোমাদের রেগুলার ক্লাস থাকছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, মক টেস্ট, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এর সঙ্গে তোমরা পাচ্ছ রেগুলার ক্লাসের পিডিএফ। তোমাদের পিডিএফ রেগুলার কিন্তু ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা ইচ্ছে করলে প্রিন্ট আউট করতে পারবে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো
চাইছো, এখানে যে নাম্বারটা রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের পুরো ব্যাচ থাকছে 1 বছরের ব্যাচ, অর্থাৎ 365 দিনের কোর্স, মানে জানুয়ারি টু ডিসেম্বর, অর্থাৎ 365 দিন ক্লাস করতে পারবে। 365 দিনে টোটাল ফিস থাকছে তোমাদের মাত্র 1000, মানে 1000 টাকা, যেটা তোমাদের মান্থলি হিসাবে পড়ছে মাত্র 85 টাকা করে, মাত্র 85 টাকা করে পড়ছে মান্থলি। তোমাদেরকে ফিসটা পেমেন্ট করতে হবে 4টি ইনস্টলমেন্টে, অর্থাৎ 4 মাসে তোমাদেরকে এটা পেমেন্ট করতে হবে, মানে 250 করে তোমাদেরকে 4 বার পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু পুরো 1 বছরের কোর্স তোমরা করতে পারবে। তো এই ছিল ছোট্ট আপডেট। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। তারপর নেক্সট দেখো, তারপরে কি বলা যায় দেখো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝো, কারণ এগুলো থেকে কিন্তু কনসেপ্টের মাধ্যমে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে কি বলছে দেখো, গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক শব্দটি মানে কি? এই গণতান্ত্রিক শব্দটি বলছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। আচ্ছা দেখো, আমাদের দেশে যে সমস্ত এমপি, এমএলএ, প্রধান রয়েছে, তারা কি কখনো বলে যে তোমরা তো হিন্দু, তোমাদের ভোট আমি নেব না, তোমরা তো মুসলিম, তোমাদের ভোট নেব না, তোমরা তো নিচু জাত, তোমাদের ভোট নেব না? বলে কি? কেউ বলে না। মানে প্রত্যেকের ভোটের কিন্তু সমান অধিকার। আজকে আমার একটা ভোটের যা ক্ষমতা রয়েছে বা আমার একটা ভোটের যা মূল্য রয়েছে, মুকেশ আম্বানির ভোটের কিন্তু সেম মূল্য আছে। ও যে ভারতের 1 নম্বর কোটিপতি বলে তার ভোটের যে মূল্য বেশি তা নয়। তাহলে গণতান্ত্রিক দিক থেকে মুকেশ আম্বানিরও যা ক্ষমতা, তোমার ক্ষমতা সেম। বোঝা গেল? তোমার একটা ভোটের যা মূল্য, তারও কিন্তু একটা ভোটেরই সেম মূল্য। এটাকে বলছে কি? গণতন্ত্র। তারপর দেখো, তারপর বলছে প্রজাতন্ত্র। এবার পড়লাম প্রজাতন্ত্র পড়ব। প্রজাতন্ত্র মানে কি? রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি একটি নির্বাচিত পদ হবে। যেমন দেখো, আজকে আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, এরা আমাদের দ্বারা নির্বাচিত। এটা কখনো আমি বলতে পারবো না যে নরেন্দ্র মোদীর ছেলে আবার প্রধান হবে, আমরা বলতে পারি না। প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি, এগুলো কখনো আমাদের দেশে চলবে না। কারণ আমাদের দেশ হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ আমাদের দেশে শাসনতান্ত্রিক যারা রয়েছে তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু তারা নির্বাচিত হয়, একটা নির্দিষ্ট টার্মের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু নির্বাচিত হয়। এটাকে বলছে কি? প্রজাতন্ত্র। ওকে, ক্লিয়ার? তাহলে থিওরি পার্টটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম। এবার চলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলা হয়েছে, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? ব্রিটেন, ভারত, আমেরিকা, তারপরে কি বলা হয়েছে? কানাডা। কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার বি, ভারত। তাহলে ভারতের দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বলা হয়, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যাতে সাহায্য করে? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন অংশটি ভারতীয় সংবিধানকে তুলে ধরে বা ব্যাখ্যা করে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কী করে? ভারতীয় সংবিধানটাকে ব্যাখ্যা করে বা সংক্ষিপ্ত আকারে তুলে ধরে। নেক্সট 3 নাম্বার দেখো, 3 নম্বরে বলা হয়েছে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট। 1973, 1983, 1995, 1962। কী হবে অ্যান্সার? 1973 সাল। 1973 সালে কেশবানন্দ ভারতীয় কেসটা হয়েছিল কার বিরুদ্ধে? কেরালা বনামের বিরুদ্ধে। বোঝা গেল? সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। নেক্সট কোশ্চেন বলছে, কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন? জি অস্টিন, ঠাকুরদাস ভার্গব, আনরেস্ট ওয়ার্কার আর এম.ভি. পাইলি। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, ঠাকুরদাস ভার্গব। তাহলে ঠাকুরদাস ভার্গব ভারতীয় সংবিধানটাকে কি বলেছেন? আত্মা বলেছেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে আত্মা বলেছেন। ক্লিয়ার? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনা চালু করেছিল? এর আগে বললাম আমেরিকা, জাপান, ভারত, চীন। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, আমেরিকা।
নেক্সট কোশ্চেন বলছে কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন? কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন? কে মুন্সি, কে সি হোয়ার, আর্নেস্ট বার্কার আর এম ভি পাইলি। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, কে এম মুন্সি। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন? কে এম মুন্সি। সঠিক আনসার অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণটি করো। কী হবে? সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। অপশন নাম্বার সি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র। সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতন্ত্র। কী হবে অ্যান্সার? প্রত্যেক অ্যান্সার করো একদম। তাহলে এখানে আমরা কি পড়ব যে সার্বভৌম সোভার্জিয়ান, সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ আর ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। সঠিক আনসার অপশন নাম্বার সি। কী হবে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর একটা হবে কি প্রজাতান্ত্রিক। ওকে, অপশন নাম্বার সি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে ভারতীয় সংবিধান সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? কত সালে? 1975, 1976, 1980, 1982। কী হবে? 1976 সাল। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 42তম অ্যামেন্ডমেন্টে। তাহলে অপশন নাম্বার কী হবে? বি। কোন দুটি শব্দ? সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। নেক্সট কোশ্চেন, 1950 সালে 26শে জানুয়ারি ভারত কী হয়েছিল? স্বাধীন, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র আর নির্জোট। কী হবে অ্যান্সার? প্রজাতন্ত্র। তাহলে প্রজাতন্ত্র হয়েছিল কবে? 1950 সালে 26শে জানুয়ারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি যে সংবিধানের প্রস্তাবনায় আইনগত প্রকৃতি কী? তাহলে আইনগত প্রকৃতি মানে কি? ওই যে আমি বললাম না ভারতীয় সংবিধান কি নন জাস্টিবল, বলেছি না প্রথমে। তাহলে এটি বলবৎযোগ্য, বলছে এটি বলবৎযোগ্য নয়, বিশেষ পরিস্থিতিতে প্রয়োগ করা যেতে পারে, আর কোনোটা নয়। কী হবে অ্যান্সার? এটি বলবৎযোগ্য নয় বা নন জাস্টিবল। ঠিক আছে, নন জাস্টিবল, এটা মাথায় রাখবে, নন জাস্টিবল। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি বলে দিই, জাস্ট মনে রাখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ, কিন্তু আদালত দ্বারা এটা প্রয়োগ করা যাবে না। এর অর্থ হলো প্রস্তাবনার ধারণাগুলি বাস্তবায়নের জন্য আদালত ভারত সরকারের ওপরে আদেশ দিতে পারে না। বোঝা গেল? অর্থাৎ এটা নন জাস্টিবল। চলো 11 নম্বর কোশ্চেন দেখো, কে উদ্দেশ্যমূলক রেজুলেশনটি প্রেরণ করেছিল যা ভারতের সংবিধানের প্রস্তাবনা হিসাবে রূপান্তরিত হয়? তাহলে এর আগেও প্রশ্নটা আমরা বলেছি যে অবজেক্টিভ রেজুলেশনের কে তুলেছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালিনী, জওহরলাল নেহরু আর বি.আর. আম্বেদকর। সঠিক আনসার অপশন নাম্বার সি, জওহরলাল নেহরু। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। দেখো 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু বিধানসভার ঐতিহাসিক প্রস্তাবনাটি উত্থাপন করেন। ঠিক আছে, 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু বিধানসভায় এই ঐতিহাসিক প্রস্তাবটি উত্থাপন করেন। এই সাংবিধানিক কাঠামোর মৌলিক ও নিদর্শন করেছে। তো এটি সাংবিধানিক কাঠামোর মৌলিক ও দর্শনটাকে নিদর্শন করেছেন। দেখো যেটা ইম্পর্টেন্ট, এই প্রস্তাবটি 22শে জানুয়ারি 1947 সালে অ্যাসেম্বলিতে সর্বসম্মতিভাবে গ্রহণ করা হয়েছিল। অর্থাৎ এখানে একটা জিনিস আমি জানলাম যে আমি আগে যে ইনফরমেশনটা তোমাদের দিয়েছিলাম তাহলে সেটা কিন্তু আমার একটু ভুল ছিল। ঠিক আছে, আমি যখন পিডিএফটা তোমাদেরকে এডিট করে দেবো তখন কিন্তু এটা ঠিক করে দেবো। ওকে, তাহলে এখানে একটু কারেকশন করে নাও, আমার একটু ভুল হয়েছিল, সরি ফর দ্যাট। তো আমাদের সংবিধানে যে প্রস্তাবনাটি ছিল তার যে রেজুলেশন সেটা গ্রহণ করা হয়েছিল কবে? সেটা গ্রহণ করা হয়েছিল 22শে জানুয়ারি 1947 সালে। 22শে জানুয়ারি 1947 সালে গ্রহণ করা হয়। আর কবে উত্থাপন করা হয়েছিল? 13ই ডিসেম্বর 1946 সালে। 1946 সালে এটাকে কী করেছিল? উত্থাপন করা হয়েছিল। নেক্সট দেখো, বলছে ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের প্রথম আইন ও বিচারমন্ত্রী। আমরা জানি আম্বেদকর কে ছিলেন? ভারতবর্ষের প্রথম আইন ও বিচারমন্ত্রী কে ছিলেন? আম্বেদকর। তিনি ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বলা হয়। অর্থাৎ আর্কিটেকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? আম্বেদকরকে। অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? আম্বেদকরকে। 1990 সালে তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল।
1891 সালে 14 এপ্রিল ইন্দোরের মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেন। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1891 সালে তিনি ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন, মধ্যপ্রদেশের ইন্দোরে। তিনি প্রথম ভারতীয় যিনি বিদেশে অর্থনীতিতে ডক্টরেট গ্রহণ করেন। তাহলে প্রথম কোন ভারতীয় বিদেশের মাটিতে প্রথম অর্থনীতিতে ডক্টরেট উপাধি পেয়েছিলেন? সেটা হবে কি? সেটা আম্বেদকর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের দীর্ঘতম রাষ্ট্রপতি ছিলেন 1950 থেকে 1962 সাল পর্যন্ত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 24 জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 24 জানুয়ারি 1950 সালে। নেক্সট দেখো, 1946 সালে অন্তর্বর্তী জাতীয় সরকারের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ ছিলেন 1946 সালে যখন অন্তর্বর্তীর সরকার গঠন করা হয়, তো তার খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধান প্রস্তাবনায় উল্লিখিত পদগুলি সঠিকভাবে লেখো। একটা দিকে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি পরপর সাজাতে হবে। দেখো আছে, তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, 1 2 3 4 একদম কারেক্টভাবে সাজানো আছে। কি হবে? একটা দিকে জাস্টিস, এটা জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি পরপরই আছে, তাই 1 2 3 4 হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, ড্যাশ ন্যায় বিচার মানে প্রত্যেকে দৈনিক রুটি উপার্জন এবং মৌলিক চাহিদা পূরণের পর্যাপ্ত সুযোগ দিতে হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আর কোনোটাই নয়। দেখো রুটি উপার্জন মানে কি? অর্থনৈতিক ব্যাপারটা চলে আসছে। উপার্জন করা মানে অর্থনৈতিক ব্যাপারটা চলে আসছে, তাই এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, অর্থনৈতিক দিক। নেক্সট দেখো 14 নম্বরটা। 14 নম্বর বলছে নিচের কোন শব্দটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় নেই? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর কমিউনিস্ট। কী হবে আনসার? কমিউনিস্ট। কমিউনিস্ট কিন্তু আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই। দেখো জাস্টিস বা ন্যায় বিচার, এর মধ্যে 3টে শব্দ রয়েছে, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ড্যাশ সংবিধান প্রস্তাবনা দ্বারা অনুপ্রেরণ হয়েছিল। কোন দেশের সংবিধান দ্বারা কিন্তু এটা অনুপ্রেরিত হয়েছিল? জার্মানি, জাপান, ফ্রান্স, আমেরিকা। কী হবে আনসার? আমেরিকা। নেক্সট কোশ্চেন 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ নয়? সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ আর ফেডারেলিজম। কী হবে? অপশন নাম্বার ডি, ফেডারেলিজম। নেক্সট 17 নম্বর দেখো, নিচের কোন শব্দটি 42তম সংশোধন আইন 1976 দ্বারা ভারতের সংবিধানে গ্রহণ করা হয়? বলছে বিচার, সমতা, স্বাধীনতা আর সমাজতান্ত্রিক। কী হবে আনসার? অপশন নাম্বার ডি, সমাজতান্ত্রিক। 18 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় বিচার শব্দটি নিচের কোন রূপক হিসাবে গ্রহণ করা হয়েছে? ন্যায় বিচার বলছে সামাজিক, আইন, রাজনৈতিক আর অর্থনৈতিক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় বিচার শব্দটির কোন রূপকটি গ্রহণ করে না? না বলেছে। তার মানে 3টে হবে, একটা হচ্ছে সামাজিক, তারপর রাজনৈতিক আর অর্থনৈতিক। আইনটা কিন্তু হবে না। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের একটা টোটাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। এই চ্যাপ্টার উপরে আরও বেশি কিছু এমসিকিউ রয়েছে, তো তোমাদেরকে আমি এমসিকিউটা কালকে প্র্যাকটিস করিয়ে দেবো, তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা মক টেস্ট দেবে, তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। 1 জানুয়ারি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। ক্লাস হবে তোমাদের টিচমিট অ্যাপ, ঠিক আছে? টিচমিট অ্যাপ রয়েছে, সেই টিচমিট অ্যাপে তোমাদের লাইভ ক্লাস হবে, তোমরা আমাদের সঙ্গে কমিউনিকেশন করে পড়তে পারবে। রেগুলার রাত্রে ক্লাস রয়েছে। এখানে আমাদের কোন কোন এক্সামকে মাথায় রেখে পড়ানো হবে? ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এএনএম, এছাড়াও প্রাইমারি প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হবে। সেখানে তোমাদের রেগুলার ক্লাস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস, মক টেস্ট, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এর সঙ্গে তোমরা পাচ্ছ রেগুলার ক্লাসের পিডিএফ। তোমাদের পিডিএফ রেগুলার কিন্তু ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা ইচ্ছে করলে প্রিন্ট আউট করতে পারবে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের পুরো ব্যাচ থাকছে 1 বছরের ব্যাচ, অর্থাৎ 365 দিনের কোর্স, মানে জানুয়ারি টু
ডিসেম্বর, অর্থাৎ 365 দিন ক্লাস করতে পারবে। 365 দিনে টোটাল ফিস থাকছে তোমাদের মাত্র 1000 মানে 1000 টাকা, যেটা তোমাদের মান্থলি হিসাবে পড়ছে মাত্র 85 টাকা করে, মাত্র 85 টাকা করে পড়ছে মান্থলি। তোমাদেরকে ফিসটা পেমেন্ট করতে হবে 4টি ইনস্টলমেন্টে, অর্থাৎ 4 মাসে তোমাদেরকে এটা পেমেন্ট করতে হবে, মানে 250 করে তোমাদেরকে 4বার পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু পুরো 1 বছরের কোর্স তোমরা করতে পারবে। তো এই ছিল ছোট্ট আপডেট। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।